যাওয়া ঘটনা তুলে ধরা। এখানে অলৌকিক ঘটনা এবং ভৌতিক অভিজ্ঞতাগুলোকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় এবং ঘটনাগুলো অনুভব করতে হেডফোন ইউজ করবেন। আজকের 9 নম্বর এপিসোডে আমরা এসেছি একটা বড় ঘটনা নিয়ে, যেটা ঘটেছে সাঁতরাগাছিতে অবস্থিত একটি পরিবারের সাথে। এবং যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তিনি পারিবারিক এবং ব্যক্তিগত কারণে নিজের নাম প্রকাশ করতে চাননি। একটি পুরনো জায়গা কিনে সেই জমির ওপর বাড়ি বানাবার ফলে তাদের পরিবারে একের পর এক মৃত্যু নেমে আসে। শেষে গিয়ে জানা যায় যে সেই জমিতে কালপুরুষের বাস ছিল, কিন্তু এতক্ষণে খুব দেরি হয়ে গেছিল, কারণ কালপুরুষ পুরো পরিবারটাকে কয়েক বছরের মধ্যেই শেষ করে দিয়েছিল, শুধুমাত্র তার স্ত্রী ও ছেলেকে ছাড়া। কিভাবে সেই কালপুরুষের জন্য তাদের পরিবারে একের পর এক মৃত্যু নেমে এলো এবং কি করেই বা তার স্ত্রী ও ছেলে রক্ষা পেল, এবং শেষে ওই অভিশপ্ত জমিটারই বা কি হলো, এই সব কিছুই আজকের এপিসোডে তুলে ধরব। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার ভাষায়। নমস্কার ঘটনাগুচ্ছ পরিবারের সবাইকে, আমি সাঁতরাগাছি থেকে বলছি। আমার জীবনে এমন বেশ কিছু ঘটনা আছে যেগুলো আমার অনুভব করা এবং কিছু কিছু আমার স্বচক্ষে দেখাও। আজ আমি সেগুলোর মধ্যে একটি ঘটনা তুলে ধরব, যেটা আমার ছোটদি আর ছোট জিজুর সাথে ঘটেছিল। একটা কালপুরুষ কতটা বিপজ্জনক হয়ে গোটা ফ্যামিলিকে কয়েক বছরের মধ্যে শেষ করে দিতে পারে সেই ঘটনার ব্যাপারেই বলবো। এবং শুনে বুঝতেই পারছো এটা যেহেতু ফ্যামিলির মধ্যেই ঘটা একটা ঘটনা, তাই নিজের নাম প্রকাশ করতে চাইছি না। এছাড়াও এই ঘটনাটা বলার জন্য আমি কি ফেস করেছি সেই সব কথাই জানাতে চাই, তবে ঘটনাটা বলার পর। এইবার সরাসরি ঘটনায় যাই। সময়টা ছিল 2011-র 13ই মে। তারিখটা আমার এক্স্যাক্ট এই জন্যই মনে আছে কারণ এই দিনে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমার ছোটদির জীবনে খুব বড় প্রভাব ফেলেছিল, এবং সে অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাওয়ার জন্য। সেদিন রাতে আমি ঘরের টুকটাক কাজকর্ম সেরে সবে রান্না বসাতে যাচ্ছিলাম, দেখি এমন সময় দরজায় কলিং বেল বাজে। যথারীতি দরজা খুলতে দেখি আমার মেজদা হন্তদন্ত হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমায় দেখে মেজদা বলল, কিরে শুনেছিস রবিদার সাথে কি হয়েছে? রবিদা অর্থাৎ আমার ছোট জিজু। আমি বললাম, কই না তো। কেন রে মেজদা? তখন মেজদা বলে, সাঁতরাগাছির টোল পেরিয়ে ওই সেকেন্ড ব্রিজের কাছে রবিদার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। 18 চাকার ট্রলারের সাথে তাদের বাইকের এমনভাবে ধাক্কা লেগেছে যে রবিদা এবং তার এক সহকর্মী অন দ্য স্পট পড়ে গিয়ে ট্রলারের ডান দিকের প্রত্যেকটা চাকা তাদের মুখের ওপর দিয়ে পিষে বেরিয়ে গেছে। এর থেকে বেশি কিছু তুই আমায় জিজ্ঞেস করিস না, আমি আর বলতে পারবো না। তোর দিদি ওখানে খুব কান্নাকাটি করছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। তোকে দিয়ে আমি আবার হসপিটালে যাব, কারণ ওখানে তোর ছোটদা আর বড়দা একা আছে। এই শুনে আমি খুব ভয় পেয়ে যাই এবং বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে মেজদার সাথে ছোটদির বাড়ির দিকে রওনা দিই। মেজদা আমায় ছোটদির পাড়ার মুখে নামিয়ে হসপিটালে চলে যায়। ও এখানে আর একটা কথা বলে রাখি, আমরা সব ভাই বোন সাঁতরাগাছির ওই এরিয়ার মধ্যেই থাকি। এবার আমি যখন ছোটদির পাড়া দিয়ে ঢুকছি তখন দেখি অনেক লোকের জটলা। ওনারা নিজেদের মধ্যেই এই নিয়ে আলোচনা করছে এবং আমাকে দেখা মাত্র সবাই চুপ হয়ে গেল, যেন মনে হচ্ছিল আমার কাছ দিয়ে কিছু লুকোতে চাইছে। এবার আমার সন্দেহ হলো যে ব্যাপারটা খুবই সিরিয়াস। যদি নর্মাল অ্যাক্সিডেন্ট হতো তাহলে এই জটলাটা একটা সময়ের পর সরে যেত,
কিন্তু আমি লক্ষ্য করছিলাম প্রায় 2-3 ঘন্টা ধরে ওই জটলাটা ছিল, সেটা সরার কোনো নামই নিচ্ছিল না। অবশেষে ছর্দির বাড়ি ঢুকতেই দেখি আমার বড়দি ও মেজদি আর কিছু আত্মীয় পরিজন দিদিকে ঘিরে সান্ত্বনা দিচ্ছে। স্বাভাবিকভাবেই ছর্দি খুব কান্নাকাটি করে ভেঙে পড়ে। আর ওইদিকে ছোটদা আমায় হসপিটাল থেকে ফোন করে বলে যে আর কোনো আশা নেই, কারণ হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে আসতেই ডক্টর রবিদাকে দেখে সঙ্গে সঙ্গে বলে দেয় যে সে স্পট ডেড হয়ে গেছে এবং অ্যাক্সিডেন্টটা এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে তারা হাত পা ছটকানোরও সময় পায়নি। এই শুনে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো মতে নিজেকে সামলে ছর্দিকে তার বেডরুমে নিয়ে গিয়ে শুইয়ে দিই, কারণ ছর্দি বারবার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল। ছর্দি ঘুমিয়ে পড়ার পর আমি ডাইনিংয়ে এসে মেজদি ও বড়দির সাথে এই নিয়ে কথা বলছিলাম। এতক্ষণে হসপিটাল দিয়ে ফোন করে অফিসিয়ালি জানানো হয় যে রবিদা আর নেই। এই শুনে বাড়িতে শোকের ছায়া নেমে এলো এবং আমরাও স্বাভাবিকভাবে খুব ভেঙে পড়ি। আর বেশি খারাপ লাগছিল তো ছর্দির জন্য। সে যদি একবার জানতে পারে যে রবিদা আর নেই, তাহলে তাকে কিভাবে সামলাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। এইসব ভাবতে ভাবতে মেজদা, ছোটদা ও বড়দা চলে আসে। তারপর সবাই মিলে এই সবই আলোচনা করছিলাম যে একটা ভালো সুস্থ মানুষ সকালে বাড়ি দিয়ে কাজের জন্য বেরালো, কিন্তু মাঝ রাস্তায় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা কে জানতো। খুব বাজে হলো ব্যাপারটা, এমনটা মোটেও কাম্য ছিল না। এই সব বলতে বলতে হঠাৎ করে আমার সারা শরীর ভারী হয়ে যেতে থাকে। কেন জানি না রবিদার অস্তিত্ব ব্যাপকভাবে অনুভব হতে লাগলো, কারণ রবিদা একটা বিশেষ পারফিউম ইউজ করতো, যেটা আমি আজ পর্যন্ত শুধুমাত্র রবিদার কাছে গেলেই পেতাম, এবং সেই স্মেল যেরকম বিরল ছিল তার সাথে ইউনিকও ছিল। এবং সেই গন্ধ শুধুমাত্র আমিই নয়, ওখানে উপস্থিত সবাই পেয়েছিল। আর তারপরে যেই ঘটনাটা হলো সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল যে ওইখানে রবিদাই এসেছিল। তার আগে ডাইনিংয়ের বর্ণনা এবং আমরা কে কোন অবস্থায় বসেছিলাম সেটা বলে রাখি বোঝার সুবিধার্থে। ডাইনিংটা ছিল বেশ বড় এবং তার মাঝখানে একটা লম্বা টেবিল, যার দুই প্রান্তে 3টি করে চেয়ার ছিল। আর ডাইনিং রুমে ঢুকেই বাঁ দিকে একজন বসার মতো একটা সোফা। আমি এক প্রান্তে মাঝখানের চেয়ারে বসেছিলাম, আমার মেজদি ছিল আমার বাম দিকে এবং বড়দি ডান দিকে বসে, এবং আমার ঠিক সামনের চেয়ারটায় ছোটদা বসেছিল আর তার ডান সাইডেই ছিল বড়দা। আর সেই ডাইনিং দিয়ে ঢুকেই বাম দিকের সোফায় মেজদা বসে ঢুলছিল, এবং ডাইনিংয়ের ডান দিকের দেওয়াল বরাবর একটা লম্বা তারের দড়ি খাটানো হয়েছিল, যেটা সম্ভবত পাখির খাঁচা টাঙানোর জন্য। আর ওই খাঁচাটায় একটা টিয়া পাখি ছিল, যেটা ছোট জিজু তার অফিস থেকে এনেছিল, কারণ তার অফিসের জানলায় টিয়া পাখি বাসা বেঁধে অনেকগুলো বাচ্চা দিয়েছিল। আর সেখান থেকেই ছোট জিজু একটা টিয়া পাখির বাচ্চা এনে পুষত, এবং কয়েকদিনের মধ্যেই সেই টিয়া পাখির বাচ্চাটার সাথে ছোট জিজুর খুব ভালো বন্ডিং হয়ে উঠল। রবিদা পাখিটাকে খাঁচা দিয়ে আঙুল গলিয়ে আদর করত এবং পাখিটাও আদর খেত। বিশেষ করে রবিদা যখন অফিস থেকে বাড়ি আসতো, তখন রবিদাকে দেখে পাখিটা আর আনন্দে থাকতে পারতো না। সে কতক্ষণে তাকে আদর করবে তাই জন্যই খাঁচার ভেতর ঝটপট করতে থাকতো, তাই খাঁচাটাও খুব জোরে জোরে দুলত। এই ছিল সেই সময়ের ডাইনিং রুম এবং তার আগে পাখিটার স্বাভাবিক অ্যাক্টিভিটিসের কিছু সংক্ষিপ্ত বিবরণ। এবার পুনরায় ঘটনায় যাই। প্রথমত, ছোট জিজুর সেই পারফিউমের গন্ধটা পাওয়ার পর আমরা সবাই অবাক হয়ে যাই, আর তার সাথে কিছুটা আতঙ্কেরও সৃষ্টি হয়।
এবং তখন ওই জায়গার আবহাওয়াও কেন জানি না ভারী হয়ে ওঠে। তখন আমরা কেউ কাউকে বুঝতে দিতে না চাইলেও প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছিলাম যে সবার মনে একটা ভয়ের সঞ্চার হয়ে গেছে। তখন আমরা কোনোভাবেই এই বিষয়টাকে এড়িয়ে গেলাম। ঘড়িতে তখন প্রায় 1টা বাজে। সবাই নিজের মতো চুপচাপ বসে আছে এবং আমার কিছুটা তন্দ্রা এসেছিল, তাই টেবিলে হাতের কনুইটাকে সাপোর্ট দিয়ে হাতের তালুটা মুখের চোয়ালের ঠ্যাগনা দিয়ে ঢুলছিলাম এবং পুরো ঘরটা তখন এতটাই নিস্তব্ধ ছিল যেন ঘড়ির শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ সমগ্র নিস্তব্ধতাকে দমিয়ে সারা ঘর কাঁপিয়ে তোলে। পরক্ষণে মেজদা দেখতে গেলে দেখে যে কেউ নেই, কিন্তু মেজদা দরজা খোলার সাথে সাথে আমরা সবাই একটা ঠান্ডা হাওয়ার অনুভব করি হঠাৎ করে ওই মে মাসের গরমে, এবং ডাইনিং দিয়ে সোজাসুজি মেইন দরজা দেখা যায়। তাই আমরাও দেখতে পাচ্ছিলাম যে দরজার বাইরে কেউ ছিল না। তাই মেজদাকে বলি যে দরজা বন্ধ করে ফিরে আসতে। সেই মতো মেজদা দরজা দিয়ে ড্রয়িং রুম থেকে এসে ডাইনিংয়ের সোফায় সবে বসতে যাবে এমন সময় টিয়া পাখিটা ঝটপট করে উঠল এবং খুব জোরে জোরে চেঁচাচ্ছিল। ঠিক যেমনটা রবিদা এলে করে ঠিক তেমনটাই পাখিটার অ্যাক্টিভিটি হচ্ছিল। তার সাথে খাঁচাটাও খুব জোরে জোরে দুলছিল। পুরো মনে হচ্ছিল যেন রবিদা এসে পাখিটাকে আদর করছিল। এই দেখে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম এবং পাখিটা বেশ কিছুক্ষণ পর তার ঝটপটানি কমালো। তাও প্রায় 2-3 মিনিট পর আবার সেই নিস্তব্ধতা গ্রাস করলো পুরো ঘরটাকে এবং আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। কেন জানি না, আর আমি নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে মেজদাকে বললাম, কিরে মেজদা, রবিদা এলো না কিরে? মেজদা বলল, হতেই পারে, যেহেতু এরাম হট করে মারা গেছে তাই হয়তো মেনে নিতে পারেনি ব্যাপারটা, আর তার পাখিটাও খুব প্রিয় ছিল, তাই সেজ বোন আর পাখিটাকে দেখতে এসেছে হয়তো। মেজদার এই কথাটা শেষ করতে না করতে আমি বললাম, তুই চুপ কর, এরম কথা এখন বলিস না, খুব ভয় লাগছে। তারপর বেডরুমে উকি দিয়ে দেখি মেজদি এখনও ঘুমোচ্ছে। এই দেখে আমরা কিছুটা নিশ্চিন্ত হলাম, কিন্তু ঘরে যেহেতু ছেলে একা ছিল তাই আমায় যতই রাত হোক না কেন ফিরে আসতে হতো। সেই জন্যই মেজদা আমায় ঘরে ছেড়ে আবার ছোটদির বাড়ির দিকে ফিরে যায়। ঘরে যেহেতু আমার হাজবেন্ড ছিল না তাই শুধু ছেলেকে খাইয়ে শুয়ে পড়ি, কিন্তু সেই দিন রাতে আমার ঠিক মতো ঘুম হলো না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই রাতে দু চোখের পাতা আমি এক করতে পারিনি। যাই হোক, তারপর দিন রবিদাকে পোস্টমর্টম করানোর পর আনা হলো এবং অন্তিম সংস্কারের কাজ সুসম্পন্ন করা হলো। আর 3 দিনের শ্রাদ্ধ শান্তির কাজ নিয়ম ও নিষ্ঠা মেনে করা হলো। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে গেলে হয়তো ভালো হতো। ঠিক 4 কি 5 দিনের মাথায় একদিন দুপুরবেলায় আমি নিজের রুমে দরজা দিয়ে ঘুমাচ্ছিলাম এবং একটা সময় আমি স্বপ্ন দেখলাম রবিদা ভালো রূপ নিয়ে আমার স্বপ্নে এসে দাঁড়ালো, আর তার মুখের কিন্তু কোনো বিকৃতি ছিল না। সে বলল, কি গো, তুমি এখানে নিশ্চিন্ত মনে বসে আছো, আর ওইদিকে তোমার ছোটদি খুব কান্নাকাটি করছে। এত বড় বাড়িতে ও ছেলেকে নিয়ে একা আছে, কখন বলতে কি না কি করে দেবে তারও কোনো ঠিক নেই। তুমি যাও না গো ওর কাছে। এই শুনে আমি ধড়পড় করে উঠে বিছানায় বসে পড়ি এবং পুরো রুমে দেখলাম কেউ নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমি রুমের দরজাটা দিয়েই শুয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে, কিন্তু এখন দরজাটা খোলা। কিছুক্ষণ পরেই আমি ছোটদির বাড়িতে গিয়ে দেখলাম স্বাভাবিকভাবেই ও খুব কান্নাকাটি করছে
তাই আমি ওকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে চুপ করালাম। আমার মেজদির বাড়ি খুব বড় ছিল। প্রায় 4.5 কাঠা জমির ওপরে রবিদা তার শখের বাড়ি বানিয়েছিল এবং বাড়ির চারপাশে বাগানে ঘেরা ছিল আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন গাছে। আর ঘরের ভেতরের ড্রয়িং রুমটা বিশাল বড় ছিল। তাই এত বড় বাড়িতে শুধুমাত্র দুজন থাকা উপরন্তু এই ঘটনার পর খুব একা একা অনুভব করায়। কিন্তু আমার পক্ষে এখানে এসে থাকা সত্যি সম্ভবকর ছিল না এবং এই জমিটাকে কেন্দ্র করেই এত অনিষ্ট হচ্ছিল, যেটা আমরা শেষে এসে জানতে পারি। যাই হোক, আমি বেশ কিছুক্ষণ থাকার পর ওই প্রায় 9টা নাগাদ বাড়ি ফিরে আসি। ছর্দির কাছে তার অনেক আত্মীয় স্বজন আসছিল, কিন্তু দিনের শেষে তাকে একাই থাকতে হচ্ছিল এত বড় বাড়িতে আমার বোনপোকে নিয়ে। তাই জন্য আমরা ভাই বোনেরা আলোচনা করে রোজ কেউ না কেউ এসে তার সাথে দেখা করে যেতাম। দেখতে দেখতে 1 বছরের বাৎসরিকের কাজ আসন্ন এবং এই 1 বছরের মধ্যেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, কিন্তু সেইগুলো বললাম না, কারণ এইগুলো বললে ঘটনাটা অনেকটাই বড় হয়ে যাবে। যাই হোক, বাৎসরিকের ঠিক 2 কি 3 দিন আগে হবে, আমি নিজের রুমে ঘুমাচ্ছিলাম। তখন প্রায় ওই বিকেল সন্ধ্যার মাঝামাঝি সময় হবে। তখন হঠাৎ আমি স্বপ্নে দেখলাম রবিদার রুমে এসে বিছানার পাশে রাখা একটা চেয়ারে বসলো, ঠিক সেই জামাটা পরে যেই জামাটা পরে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু তার মুখে কোনো বিকৃতি ছিল না এবং সে কিছুটা রেগে গিয়ে আমায় বলে, আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপর আমায় হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমর্টমের নামে আমার শরীরের সমস্ত অর্গানগুলো ওরা চুরি করে নিল। তোমরা কিছু বলতে পারলে না? ছোটদা, মেজদা, তুমি কোনো প্রতিবাদ করলে না? এটা কি ঠিক হলো আমার সাথে? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি রবিদা স্বপ্নে আমায় এইগুলো বলছে, কিন্তু আমি তখন সম্পূর্ণ হুঁশে ছিলাম না। তারপর আমার হুঁশ ও জ্ঞান আস্তে আস্তে ফিরতেই আমার ঘুম পাতলা হতে থাকে আর আমার একটা সময় গিয়ে পুরো ঘুম ভেঙে যায়। তারপর আমার মনে পড়ে যে আরে, রবিদা তো মারা গেছে। তাহলে আমি এইসব কি দেখলাম? ততক্ষণে আমার পুরো ঘর অন্ধকার হয়ে গিয়েছিল এবং আমি প্রচণ্ড ঘামতে থাকি। অবস্থা এমন হয়ে যায় যে আমি বিছানা থেকে নেমে যে বোর্ডের সুইচ অন করব সেই ক্ষমতাও হারিয়ে ফেলি। আর আমার অনুভব হচ্ছিল যে বিছানার পাশে ওই চেয়ারে বসে আমার দিকে কেউ কনস্ট্যান্ট তাকিয়ে আছে। আর মনে হচ্ছিল পাশ ফিরলেই হয়তো আমি কাউকে দেখতে পাবো। তাই এক পাশ ঘুরে যেরামভাবে শুয়েছিলাম ঠিক সেরামভাবেই শুয়ে আছি। বেশ কিছুক্ষণ এরমভাবেই কেটে যায় আর ঘর অন্ধকার থেকে অন্ধকারতর হয়ে উঠল। সে যে কি অনুভূতি অর্ঘ্য তোমায় বলে বোঝাতে পারবো না, কারণ যার সাথে হয় শুধু সেই বোঝে। সেই 10 মিনিট আমার জীবনের অন্যতম ভয়ঙ্কর 10 মিনিট ছিল। যাই হোক, এবার আমি মনের মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করলাম, কারণ এরমভাবে আর কতক্ষণ শুয়ে শুয়ে ভয় পাবো। তাই হঠাৎ করে লাফ দিয়ে বিছানা থেকে উঠে সুইচ বোর্ডের লাইটের সুইচ অন করলাম এবং দেখি সারা ঘরে কেউ নেই। এতক্ষণে আমার প্রাণে প্রাণ ফিরে এলো। তাই পুনরায় বিছানার সাইডে গিয়ে বসে নিজেকে একটু সময় দিয়ে সামলানোর চেষ্টা করি। কিন্তু হঠাৎ আমি লক্ষ্য করি আমার বিছানার পাশে যেই চেয়ারটা থাকে সেটা বিছানার দিকে মুখ করে রাখা। কিন্তু এমনটা তো হওয়ার সম্ভব নয়, কারণ চেয়ারটাকে সব সময় দরজার দিকে মুখ করে রাখা হতো। তাই চেয়ারের হাতলটা বিছানার দিক করে থাকতো। কিন্তু চেয়ারটা এরমভাবে ঘুরে গেল কিভাবে? এটা তো ভারী কাঠের চেয়ার, তাই হাত পা লেগে ঘুরে যাওয়ার সম্ভাবনাও নেই। এবং দুপুরে বিছানায় শুতে যাওয়ার আগেও আমি খেয়াল করেছিলাম যে চেয়ারটা দরজার দিকে মুখ করেই বসানো। কিন্তু এখন চেয়ারটার মুখ দেখে মনে হচ্ছে
যেন বিছানায় থাকা কারোর সাথে কথা বললে চেয়ারটাকে বিছানার দিকে মুখ করে যেরমভাবে রাখতে হয় ঠিক সেরমভাবেই রাখা। এই দেখে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল এবং খুব ভয় লাগতে শুরু করলো। তাই আমি ফোন করে আমার ছর্দি সমেত সবাইকে এই ঘটনাটা বললাম, রবিদা এখনও হয়তো কোনো কিছুতে আনহ্যাপি আছে, তাই রবিদার বাৎসরিকের কাজটা যেন খুব ভালোভাবে সুসম্পন্ন করা হয়। এবার বাৎসরিকের কাজের দিন রাতের বেলায় যখন সমস্ত কাজকর্ম সম্পন্ন হয়ে গেছিল, তখন আমরা সব ভাই বোন মিলে একসাথে বসে এইসব ব্যাপারেই আলোচনা করছিলাম। তখন ছর্দি হঠাৎ করে বলে উঠল, জানিস তো, তোদের রবিদাকে না আমি মাঝে মাঝেই অনুভব করতাম যেমন রাতে ছেলে তো তার ঘরে শুতো এবং আমি আমার ঘরেই শুতাম। ঠিক গভীর রাত করে মনে হতো কেউ যেন বিছানায় উঠে আমার পাশে শুয়ে আছে, যেন অদৃশ্য কেউ একটা। আমি ঘুরে যখন দেখি কেউ নেই, পুরো বিছানায় আমি একাই। আর অনেকবার একটা ভারী নিঃশ্বাসও পিছন দিয়ে অনুভব করতাম। তারপর থেকেই আমি ছেলেকে নিয়েই শুই। এইসব শোনার পর আমরা রীতিমতো ছর্দিকে নিয়ে চিন্তায় পড়ে যাই এবং সবাই মিলে পরামর্শ দিই যেন সে একটা ভালো পুরোহিতকে এনে তাদের বাড়ি ও জমি পরিদর্শন করিয়ে এই অশরীরী ছায়া সরানোর জন্য যা যা করণীয় তা করে। ঠিক বাৎসরিকের 1 সপ্তাহ যেতে না যেতে আর একটা মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে আমার ছোট বোনপো অর্থাৎ ছর্দির ছেলে রক্ষা পায়। অনেক কষ্টে সে প্রাণে বেঁচে ফেরে। সেই দিনটি আমার এখনও মনে আছে। দিনটা ছিল শনিবার। ছোট বোনপোদের ক্লাবে রক্ষাকালী পুজো ছিল, তাই সে ক্লাবেই বাজি ফাটাতে গিয়ে কোনোভাবে তার গায়ে আগুন লেগে যায় আর সে খুব বাজেভাবে পুড়ে যায় এবং তার অবস্থা এতটা বিপজ্জনক হয়ে যায় যে একটা নামকরা নার্সিংহোমের স্পেশাল কেয়ার ইউনিটে তাকে টানা 15 দিন ভর্তি রাখা হয়। সেই ফর্সা ছেলেটা পুড়ে কালো হয়ে গিয়েছিল, তার মাথার চুল আগুনে পুড়ে একদম ছোট ছোট হয়ে গেছিল এবং সব থেকে মারাত্মক চোট পেয়েছিল পায়ে, কারণ আমাদের পায়ের সংযোগস্থল অর্থাৎ হাঁটুর ভেতরের মাংস যেখানে থাকে সেখানে খুবলে উঠে গিয়েছিল। সে কি দৃশ্য তোমায় কি বলবো অর্ঘ্য, চোখে দেখার মতো নয়। সেই অবস্থা থেকে ছেলেটা কোনো মতে বেঁচে ফেরে। এবার আমরা আর কোনো রিস্ক নিইনি, কারণ ছেলেটা একটু সুস্থ হয়ে ওঠার পর একজন সিদ্ধ তান্ত্রিককে ছর্দির বাড়িতে আনা হয় এবং সে ওই জমি ও বাড়িটা ভালো করে প্রদক্ষিণ করে জানায় যে এখানে অনেক বছর ধরে একটা কালপুরুষ রয়েছে, তার জন্যই একের পর এক মৃত্যু ঘটছে। কারণ কিছু বছর আগেই ছর্দির দেওর সুস্থ থাকা অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় এবং পরের দিনই সে মারা যায়। তার ঠিক 2 বছর পর ছর্দির শাশুড়ির মৃত্যু। এবার বছর ঘুরতে না ঘুরতে রবিদারও হঠাৎ করে চলে যাওয়া মোটেই স্বাভাবিক ব্যাপার ছিল না এবং আমরা তারপরে জানতে পারি যে জমির ওপর ছর্দিদের বাড়ি ছিল, সেখানে আগে একটা রং ফ্যাক্টরি ছিল। হঠাৎ একদিন সেই ফ্যাক্টরির মালিক কারখানার মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই কিছু অস্বাভাবিক কর্মকাণ্ডের ফলে সেই কারখানাটাও বন্ধ হয়ে গিয়েছিল এবং ওই জায়গাটাও পরে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। তার বেশ কিছু বছর পর জায়গাটাকে পরিষ্কার করে প্লট হিসাবে বিক্রি করে দেওয়া হয় আর সেই জায়গাটাই রবিদা কিনে বাড়ি বানায় এবং এই এন্টিটিটি এতটাই পাওয়ারফুল ছিল যে ভূমি পুজো করার পরেও সে ওখান থেকে যায় না। আর সেই জন্যই ওই কালপুরুষটা রবিদার পুরো ফ্যামিলিকে শেষ করে দেয়। শুধুমাত্র ছর্দি ও বোনপো কোনো ক্রমে প্রাণে রক্ষা পায় এবং এই সব বলে তাদের বাড়িতে একটা বড় পুজো ও যজ্ঞ আয়োজন করার মাধ্যমে তাদের পুরো জমিটা বন্ধন করিয়ে দেয়
আর তারপর থেকে আর কোনো সমস্যা তাদের হয়নি। এই ছিল আমার ছর্দির ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনাটা বলতে গিয়ে আমায় বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়। যেমন এই ঘটনাটা আমি এর আগে দুটো বড় চ্যানেলে দেওয়ার চেষ্টা করেছিলাম, অবশেষে তাদের সাথে কন্ট্যাক্টও হয়, কিন্তু ওই কোনো না কোনো বাধা বারবার চলে আসতো ঘটনাটা দেওয়ার সময়। তাই নিজের মধ্যেই একটা দ্বন্দ্বে পড়ে যাই যে ঘটনাটা যতক্ষণ না টেলিকাস্ট করতে পারছি ততক্ষণ একটা অস্থিরতা কাজ করছিল। অবশেষে ঘটনাগুচ্ছে দিয়ে খুব ভালো লাগছে, এবং আমার জীবনেও আমার ফ্যামিলিকে নিয়ে বেশ কিছু ঘটনা আছে যেইগুলো তুমি চাইলেই আমি দিতে পারি। যাই হোক, অনেক বড় হয়ে গেল এই কল রেকর্ডিংটা, আর আশা করি অর্ঘ্য তুমি এই ঘটনাটা গুছিয়ে সবাইকে শোনাবে এবং সবার কমেন্টের আশা রাখবো। এই ছিল ম্যামের থেকে শোনা একটা মর্মান্তিক ঘটনা। আর যারা জানো না এই কালপুরুষের বিষয়ে, এর মধ্যে অবশ্য আমিও ছিলাম। আমাদের একটা ধারণা হয়ে গেল যে কালপুরুষ কতটা বিপজ্জনক হতে পারে, আর এই ঘটনাটার মাধ্যমে আমরা জানতে পারলাম কোনো পুরনো জমি ও বাড়ি কেনার আগে বা কম টাকার বিনিময় সেগুলো পাওয়ার আগে ওই জমিটার ব্যাকগ্রাউন্ড যতটা সম্ভব জেনে নেওয়া দরকার, যাতে এরম বিপদ আমরা এড়িয়ে চলতে পারি। ঘটনাগুচ্ছ শুধুমাত্র ভৌতিক অভিজ্ঞতা বা অলৌকিক ঘটনাই তুলে ধরে না, সেগুলো ব্যাখ্যা করে সবাইকে সতর্কও করে, এবং যথাসম্ভব এই ঘটনাগুলো যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই বার্তাও পাঠায়। এই ঘটনাটা ম্যাম আমায় প্রায় 40 মিনিটের কল রেকর্ডিংয়ে পাঠিয়েছিল, তাই এই ঘটনাটা যদি আমি হুবহু তুলে ধরতাম তাহলে এই এপিসোড 1 থেকে 1.5 ঘন্টার হয়ে যেত। তাই জন্যই শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই তুলে ধরেছি, এবং এই লেন্থের বড় ঘটনাগুলো দুটো পার্টে টেলিকাস্ট করার ভাবনা আছে, যাতে শুনতেও ভালো লাগে আর তার সাথে আমি পুরো ঘটনাটাও বলতে পারি, এবং পরের পার্টের জন্য তোমাদের ইন্টারেস্টও বিল্ড হয়। আর সেক্ষেত্রে আমি সেই ঘটনাগুলোর জন্য আলাদা প্লে লিস্টও তৈরি করে দেবো। এক্ষেত্রে তোমাদের কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারো। এবার যাব আমরা আগের এপিসোডের কমেন্ট সেকশানে, অর্থাৎ এপিসোড 8-এর। কমেন্ট করেছে সুজিত কাকা, খুব ভালো লাগলো। অ্যানি 2.0 গেমিং, থ্যাংক ইউ অর্ণব দাদা, তোমার গল্পটা সব থেকে ভালো ছিল। পিয়ালিদি, খুব ভয়ঙ্কর ছিল, এটা জাস্ট অসাধারণ ছিল, খুব ভয় পেলাম। অনেক অনেক ভালোবাসা তোকে আর ঘটনাগুচ্ছ পরিবারকে। সুষমা, খুব ভয়ঙ্কর ঘটনাটা, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। সত্যি ঘটনাটা যেমন ভয়ের, তেমন তোমার ভয়েসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। খুব ভালো লাগলো অর্ঘ্য, আমাদের ঘটনাগুচ্ছ পরিবার আরও বড় হোক। আই লাভ ঘটনাগুচ্ছ ফ্রম নন্দীগ্রাম। অনির্বাণ, আরও অনেক ঘটনা আছে আমি পাঠাবো, আর আমার সাথে এখনও অনেক ঘটনা ঘটছে। নিশ্চয়ই অনির্বাণ, তোমার ঘটনা আমাদের খুব ভালো লাগছে। আমরা তোমাদের কাছ থেকে আরও অনেক ঘটনা আশা করব। মিস কৃষ্ণা, দারুণ লাগলো ঘটনাটা, সেরা ছিল এটা, গা কাটা দিচ্ছিল শোনার সময়। এরকম এগিয়ে যাও আর আরও সুন্দর সুন্দর ঘটনা শোনাও। অপেক্ষায় রইলাম। লটস অফ লাভ ফর ঘটনাগুচ্ছ ফ্যামিলি। টুসিদি, পুরো টান টান উত্তেজনা। দারুণ লাগলো আজকের ঘটনাটা, নেক্সট এপিসোডের অপেক্ষায় রইলাম। অর্পিতা, ফ্রন্ট পিকচারটা দারুণ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, কারণ তোমাদের এতটা সাপোর্ট আমার এই জার্নির ফিউলের কাজ করছে, এবং বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। ঘটনাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো এবং ঘটনাগুচ্ছকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমার কাছে তার নোটিফিকেশান চলে যায়। তোমাদের সাথেও যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে বা এরম কোনো সত্য ঘটনা শুনে থাকো, তাহলে আমায় পাঠাতে পারো। ঘটনা পাঠাতে আমায় মেল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com বা ঘটনাগুচ্ছের ফেসবুক পেজের ইনবক্সে লিখে আমায় পাঠাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমার ঘটনা পাঠাতে পারো। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এবং টেক্সট ফরম্যাটে স্ক্রিনেও দেওয়া আছে। দেখা হচ্ছে পরের শনিবার রাত 10টায়। ততক্ষণ জয় বজরংবলী।